হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আজ। এই তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হলো আমাদের জটিল যৌগ। এই জটিল যৌগের কিছু সংকরীকরণ নিয়ে আলোচনা করব, চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব এবং এর আকৃতি নিয়ে আলোচনা করব। যে জটিল যৌগের সংকরীকরণ, চৌম্বক ধর্ম, আকৃতি এগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমে যে প্রশ্নটা আসে সেটি হলো, আমরা একটু দেখে নেই। আমাদের প্রথম প্রশ্নটা হলো টেট্রা অ্যামিন কপার টু সালফেট। টেট্রা অ্যামিন কপার টু সালফেট, আমরা এই যৌগটা নিয়ে একটু আলোচনা করি। টেট্রা অ্যামিন কপার টু সালফেট NH3। এর নামকরণগুলো আমরা পরের ভিডিওতে করব, কিভাবে টেট্রা অ্যামিন হয়েছে। যেহেতু আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেটের পরবর্তীতে যে চার্জগুলো ধনাত্মক চার্জ, অর্থাৎ এটি হলো ক্যাটায়ন জটিল যৌগ। আর ক্যাটায়ন জটিল যৌগের ক্ষেত্রে আমাদের এক ধরনের নামকরণ, অ্যানায়ন জটিল যৌগের ক্ষেত্রে এক ধরনের নামকরণ, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখি, আমাদের যেহেতু কপার অ্যামোনিয়ার জারণ সংখ্যা কোনো একটা, আমরা জানি অণু বা অণুর জারণ সংখ্যা সাধারণত 0 হয় এবং কোনো একটা আয়নের জারণ সংখ্যা তার চার্জের সমান। সেই হিসেবে আমাদের যে কপার আছে, এই কপারের জারণ অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0, অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0। এবং আমাদের যে 2+টা সেটি হলো কপারের জারণ সংখ্যা, অর্থাৎ কপারের জারণ সংখ্যা হবে 2+, কপারের জারণ সংখ্যা হবে 2+। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে আমরা দেখলাম কপার 2+, এর জারণ সংখ্যা কপার 2+, কপার 2+ এর জারণ সংখ্যা হিসেবে আমাদের এটার ইলেকট্রন বিন্যাস একটু করে নেই। বেসিক্যালি আমরা প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো, আমরা প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9, 3d9। এবং এখানে একটা বৈশিষ্ট্য যে অবশ্যই এই 3d9 না হয় 3d10, এবং এখানে 4s এর জায়গায় হয় 1, এবং এর বহিস্থ শক্তি স্তর 4p হয় 0, 4p0। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 4s 1 এবং 3d10 এবং 4p0, অর্থাৎ এর পিতে আছে হলো কোনো ইলেকট্রন নেই। এখন আমরা এর কপার 1+, কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস করব, যেহেতু এখানে কপার 2+ ইলেকট্রন বিন্যাসটা দরকার। অর্থাৎ ইলেকট্রন যদি চলে যায় তাহলে অবশ্যই বহিস্থ শক্তি স্তর থেকে যাবে। যেহেতু এখানে বহিস্থ শক্তি স্তর 4 বহিস্থ শক্তি স্তর পিতে ইলেকট্রন নাই, অর্থাৎ যাবে 4s থেকে, অর্থাৎ দুইটা ইলেকট্রন গেলে 4s থেকে যাবে একটি, এবং একটি ইলেকট্রন অর্থাৎ যেটা 3d-তে আছে এখান থেকে একটি যাবে। তাহলে আমরা দুইটা ইলেকট্রন যদি চলে যায়, তারপর ইলেকট্রন বিন্যাসটা লিখি 2p6, 3s2, 3p6, 4s0 এবং 3d9, একইভাবে 4p0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি যেহেতু এই পর্যন্ত মৌল 18টি মৌল, অর্থাৎ 18টি ইলেকট্রন, অর্থাৎ একে আর্গন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে আমরা কপার 2+ এর ইলেকট্রন বিন্যাসটা আবার একটু লিখে এটাকে 18 হিসেবে ধরে, যেহেতু এখান থেকে এই পর্যন্ত 18টি, আর 18টিকে আমরা আর্গন যদি ধরি তাহলে 18টি মৌল হয়ে গেল। এরপরে আমরা একটু 3Dর কথা চিন্তা করি। 3Dতে 9টা ইলেকট্রন আছে, আমরা বক্স পদ্ধতিতে এই 9টা ইলেকট্রনকে একটু স্থান দেই। তারপরে 4s 1, যেহেতু আমরা জানি ডি অরবিটাল 5 ভাগে ভাগ করা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা, পি অরবিটাল 3টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এটা হলো 3d 4s 4p। এই 5টা ঘর হওয়ার কারণ হলো যেহেতু ডি অরবিটাল 5 ভাগে ভাগ করা হয়, আবার প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকে, সেই হিসেবে ডি অরবিটাল জন্য আমি 5টা ঘর তৈরি করলাম। এখানে যেহেতু 9টা ইলেকট্রন আছে, এই 9টা ইলেকট্রনকে আমরা এইখানে স্থান দেব। কিভাবে স্থান দেব সেটা দেখার বিষয়। যেহেতু 9টা ইলেকট্রন আছে আমাদের, এই 9টা ইলেকট্রনকে আমরা প্রথমে একটি একটি করে স্থান দেবো, যেহেতু খাদিমদারি তত্ত্ব, অর্থাৎ একটি করে ইলেকট্রন দেব, একটি করে একটি করে একটি করে। যেহেতু এখনো 4টা অবশিষ্ট রয়ে গেছে, সেহেতু আমরা আর একটি করে ইলেকট্রন এইখানে স্থান দেব। এটা গেল জাস্ট আমার ইলেকট্রন বিন্যাস, এবং 4sও 0, এই 4sও 0 এবং 4pতেও 0। যখন কপার 2+ অ্যামোনিয়ার সাথে যৌগ গঠন করে, অর্থাৎ অ্যামোনিয়া একটি লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড যখন কপার 2+ এর সাথে যৌগ গঠন করে, অর্থাৎ এর নিকটে আসতে থাকে,
এইভাবে ধরা হয় এখানে যে কপার 2+ এর নিকটে যখন অ্যামোনিয়া ধরা হয়, অর্থাৎ অ্যামোনিয়া লিগ্যান্ড যখন এর সাথে কপারের সাথে যৌগ তৈরি করার জন্য কাছাকাছি আসে, তখন কি ঘটনা ঘটে? অ্যামোনিয়া লিগ্যান্ড সাধারণত এখানে কপারের অ্যামোনিয়া একটা শক্তিশালী লিগ্যান্ড, এই শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে কপারের ক্ষেত্রে যে একটা ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন, সেই অযুগ্ম ইলেকট্রনটা চলে যায় বাইরের শক্তি স্তরে, একেবারে মানে যুগ্ম অবস্থায় থাকার বাইরে। তাহলে আমরা কপার 2+ এর ক্ষেত্রে একটু দেখি। এর ক্ষেত্রে আমরা 3D অরবিটালের বৈশিষ্ট্যটা একটু দেখি। 1 2 3 4 5 4s 4p। যেহেতু এখানে জটিল আয়নের সীমাবদ্ধতার মধ্যে পড়ে, কারণ এই যৌগটার একটু জটিল আয়নের সীমাবদ্ধতার মধ্যে পড়ে, যেহেতু যখন অ্যামোনিয়া কপারের নিকটে আসছে, তখন এই যে একটি ইলেকট্রন এই 4টা অ্যামোনিয়ার জন্য 4টা জায়গা ছেড়ে দিয়ে তারপরে গিয়ে সেই এক অযুগ্ম ইলেকট্রনটা বসবে। আমরা তার মধ্যে দিয়ে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া অযুগ্ম ইলেকট্রন, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া অযুগ্ম ইলেকট্রন। এরপরে আমার মুক্ত জোড় ইলেকট্রন অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, যেহেতু 4টা অ্যামোনিয়া এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ 4 জোড়া ইলেকট্রন এখানে যুক্ত হবে। এবং সর্বশেষ যে অযুগ্ম ইলেকট্রনটা ছিল সেটা হলো মুক্ত জোড় ইলেকট্রন স্থান দেওয়ার পরে যেখানে ফাঁকা থাকবে সেখানে গিয়ে স্থান পাবে। এটা হলো একটা ব্যতিক্রমধর্মী কপারের ক্ষেত্রে, একটা ব্যতিক্রম, যেটা জটিল আয়নের সীমাবদ্ধতা কপারের। এখন দেখি আমাদের তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো 3D, অর্থাৎ ডিতে একটি গেছে, এসে একটি আছে এবং পিতে গেছে 2টা। তাহলে এর সংকরীকরণ হিসেবে আমরা বলতে পারি D2sp2 DsP2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর সংকরীকরণ হিসেবে বলতে পারি DsP2। তাহলে আমরা দেখলাম যেহেতু ডিতে একটি গেছে তাই ডি, এসে একটি গেছে তাই এস, অর্থাৎ পিতে গেছে 2টা, অর্থাৎ DsP2। এখন আমরা ফাইনাল যে টপিক্সটা লিখে ফেলি। এর সংকরীকরণ হলো DsP2। এই যে DsP2 সংকরীকরণ। এবং এর চৌম্বক ধর্মটা একটু দেখি। চৌম্বকীয় ধর্ম হলো, যেহেতু দেখা যাচ্ছে ডি অরবিটাল যুগ্ম এবং একটা অযুগ্ম অবস্থায় ছিল, অর্থাৎ এটি হলো প্যারাচৌম্বকীয়। যেহেতু এই কপারটার এখন আমরা একটু গঠন দেখি। যেহেতু এখানে কপার 2+ কয়টা অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছিল? 4টা অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছিল, এবং যুক্ত হয়ে সাধারণত টেট্রামিন কপার 2 সালফেট যে জটিল যৌগ তৈরি করছে, টেট্রামিন কপার 2 সালফেট জটিল যৌগ তৈরি করছে সাধারণত এই যৌগটা। এবং এটাকে যদি আমরা গাঠনিক আকারে লিখি, গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে জাস্ট কপার 2+ এবং চারদিক থেকে 4টা অ্যামোনিয়া একে মুক্ত জোড় ইলেকট্রন, কেন্দ্রীয় ধাতব মৌল অর্থাৎ কপারকে মুক্ত জোড় ইলেকট্রন সরবরাহ করে একটা জটিল যৌগ তৈরি করছে। NH3। জাস্ট এইভাবে এটা ভালো দেখানোর জন্য এটা করে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম চারদিক থেকে 4টা অ্যামোনিয়া যে লিগ্যান্ড, এখানে অ্যামোনিয়া অণু অর্থাৎ এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে, সে হলো মূলত ইলেকট্রন দান করছে কেন্দ্রীয় ধাতব মৌল কপারকে দিয়ে। সাধারণত আমার টেট্রামিন কপার 2 সালফেট তৈরি করছে, অর্থাৎ এর আকৃতি বলা যায় চতুর্ভুজাকার, চারদিক থেকে যেহেতু দিছে, অর্থাৎ আকৃতি চতুর্ভুজাকার। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের গুলো আমরা এক এক করে আস্তে আস্তে আলোচনা করি। আমরা পরের যৌগটা নিয়ে আলোচনা করি, জিঙ্ক। অর্থাৎ আমাদের এখানে টেট্রামিন জিঙ্ক 2 সালফেট, টেট্রামিন জিঙ্ক 2 যৌগটা নিয়ে আলোচনা করি। জিঙ্ক 2 আয়ন নিয়ে, অর্থাৎ টেট্রামিন জিঙ্ক 2 আয়ন Zn NH3 4, এখানে 2+। জাস্ট এখানে কেন্দ্রীয় ধাতব মৌল। একটা উল্লেখ্য, এখানে জিঙ্ক একমাত্র যৌগ যে
এ সাধারণত অবস্থান্তর মৌল না, তারপরে জটিল যৌগ গঠন করে। জিঙ্ক একটা মৌল যে অবস্থান্তর মৌল না, তারপরেও জটিল যৌগ গঠন করে, কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু এখানে জিঙ্ক হলো জটিল যৌগে অংশগ্রহণ করছে। তাহলে এর কেন্দ্রীয় ধাতব পরমাণু হলো জিঙ্ক 2+ আয়ন, যেহেতু এখানে 0 অর্থাৎ এই 2+টা হবে জিঙ্ক, অর্থাৎ এখানে জিঙ্ক 2+ আয়ন হলো কেন্দ্রীয় ধাতব মৌল। এবং জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসটা হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0, 3d10। অর্থাৎ দেখা যাচ্ছে ডি অরবিটালে আছে মূলত মূলত 10টি ইলেকট্রন এবং 4p0। যেহেতু আমাদের প্রয়োজন পি অরবিটাল, তাই পিটাকে নিলাম আমরা। এখন জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর সাধারণত আমরা একটু বক্স পদ্ধতিতে দেখি। আর্গনের সাথে, যেহেতু আমার এই পর্যন্ত আর্গন হলো, অর্থাৎ এখন আমরা 3ডি-কে প্রাধান্য দেই, ডিকে আগে নিয়ে আসি, 4s-টাকে নেই, 4p-টাকে নেই, 1 2 3 4 5। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ডিতে ইলেকট্রন আছে 10টি, অর্থাৎ একটি একটি করে 10টি ইলেকট্রন বসিয়ে দেই, 10টি ইলেকট্রন বসিয়ে দেই। দেখা যাচ্ছে এখানে ডি অরবিটাল পূর্ণ, ডি অরবিটাল পূর্ণ এবং 4s অরবিটাল এবং 4p অরবিটাল ফাঁকা আছে। অর্থাৎ এখানে যেহেতু সংকরীকরণ ঘটতে গেলে অবশ্যই অ্যামোনিয়া যদি ইলেকট্রন দিতে চায়, তাহলে অবশ্যই তাকে 4s এবং 4p থেকে ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন দান করতে হবে। এখন আমরা যদি জিঙ্ক, আমরা যদি সেই যৌগটার কথা চিন্তা করি, যৌগটার কথা চিন্তা করলে আমরা একটু দেখতে পাই যে এখানে জিঙ্কের যে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, জিঙ্কের যে 5টা ডি অরবিটাল আছে, এই 5টা ডি অরবিটালের মধ্যে সবকটি ডি অরবিটাল আবার ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। অ্যামোনিয়া সাধারণত এখানে ইলেকট্রন দিতে পারে না বা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে না। অ্যামোনিয়া যদি মুক্তজোড় ইলেকট্রন দান করতে চায়, অবশ্যই এখানে এক জোড়া দিতে হবে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। অর্থাৎ এখানে একটা অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন দিল, এখানে এক জোড়া দিল, এখানে এক জোড়া দিল, এখানে এক জোড়া দিল। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সংকরীকরণ হলো sp3 সংকরীকরণ, sp3, অর্থাৎ এসে একটি, পিতে 3টা সংকরীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম sp3 সংকরীকরণ। এখন আমরা এর আকৃতিটা একটু দেখব, গাঠনিক অবস্থাটা একটু দেখব। আমরা যদি জিঙ্কের কথা চিন্তা করি, জিঙ্ক কেন্দ্রীয় ধাতব মৌল, জিঙ্ক কেন্দ্রীয় ধাতব মৌল, জিঙ্ক সাধারণত অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন দান করছে, এখান থেকে অ্যামোনিয়া একটা মুক্তজোড় ইলেকট্রন দান করছে, অ্যামোনিয়া এখান থেকে অ্যামোনিয়া, জাস্ট গঠনটা হবে আমাদের চতুস্তলকীয়, অর্থাৎ প্রত্যেকে এদের বন্ধন কোণ সব দিক থেকে সমান হবে, চতুস্তলকীয় বন্ধন কোণ, চতুস্তলকীয়, অর্থাৎ এর আকৃতি হবে চতুস্তলকীয় আকৃতি, চতুস্তলকীয় আকৃতি হলো চতুস্তলকীয়। এবং দেখা যাচ্ছে যেহেতু ডি অরবিটালের প্রত্যেকটি মৌল বা ডি অরবিটাল প্রত্যেকটা যুগ্ম অবস্থায় আছে, অর্থাৎ কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সেহেতু এটি হলো ডায়াচম্বকীয়। প্যারাচম্বক হলে যদি অযুগ্ম ইলেকট্রন থাকতো প্যারাচম্বকীয়, এটা হলো ডায়াচম্বকীয়, চৌম্বকীয়। তাহলে আমরা পেলাম যে জিঙ্ক টেট্রা অ্যামিন, জিঙ্ক 2 আয়ন, এর ক্ষেত্রে জিঙ্কের 2+ ইলেকট্রন বিন্যাস করলাম, জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস করে আমরা যে এটা পেলাম, অর্থাৎ ডি অরবিটালের দেখলাম যে 10টি যুগ্ম অবস্থায় আছে এবং এর 4s খালি আছে এবং 4p খালি আছে। যখন ইলেকট্রনগুলো আবার বিন্যস্ত হলো, অর্থাৎ অ্যামোনিয়া আয়ন আসলো, তখন তারপরেও ডি অরবিটাল পূর্ণ আছে, অর্থাৎ ডি অরবিটাল খালি নেই। অর্থাৎ এটি দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া 4টা অ্যামোনিয়া বা 4 জোড়া, 4টা লিগ্যান্ড 1 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দান করছে, তার এস যে ফাঁকা অরবিটাল আছে এবং পির 3টা অরবিটাল আছে সেখানে দান করছে, অর্থাৎ এর ফলে sp3 সংকরীকরণ হয়েছে। যেহেতু ডি অরবিটালের প্রত্যেকটা ডি অরবিটাল পূর্ণ এবং সেটি যুগ্ম অবস্থায় আছে, তাই এটা হলো ডায়াচম্বকীয়। অপরদিকে সাধারণত আকৃতিটা দেখলে দেখা যাচ্ছে এটার আকৃতি হলো চতুস্তলকীয়।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুটি গুরুত্বপূর্ণ টপিকস আমরা শিখে ফেললাম। এরপরে আমরা নতুন আর একটা টপিকস দেখবো, সেটা হলো হেক্সাসায়ানোফেরেট 2 আয়নটা আমরা একটু দেখবো। হেক্সাসায়ানোফেরেট 2 আয়নের টা একটু দেখবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে ফেলি যে হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন এপি সিএন ইন্টু 6 এবং এখানে 4 মাইনাস। হেক্সাসায়ানোফেরেট 2 আয়নটা আমরা একটু দেখে ফেলি। এখানে হেক্সাসায়ানোফেরেট 2 আয়নের কেন্দ্রীয় পরমাণু হলো Fe2+। যেহেতু আমরা একটু যদি দেখি সায়ানাইডের জারণ সংখ্যা, সায়ানাইড হলো -1, সায়ানাইডের জারণ সংখ্যা, অর্থাৎ যেহেতু এখানে 6টা সায়ানাইড আছে, অর্থাৎ 6 মাইনাস, তাহলে 6 মাইনাস থেকে আমরা যদি এইভাবে করি, কেন্দ্রীয় ধাতু মূল যদি x ধরি, আমরা যদি এটাকে x ধরি, আয়রনের জারণ সংখ্যা বের করতে যাচ্ছি, অর্থাৎ এটি x, তাহলে x হলে এখানে -6 = 0। আমরা জানি কোনো একটা অণু বা আয়নের জারণ সংখ্যা তার চার্জের সমান, যেহেতু এই জটিল যৌগের চার্জ আছে -6 ওই -4, অর্থাৎ -4 এখানে, এবং এটা -6 এবং এখানে আয়রন, তাহলে x = হবে 6 - 4 = 2। তাহলে আমরা দেখলাম যে x এর মান +2, অর্থাৎ আমাদের যে আয়রন আছে, আয়রনের জারণ সংখ্যা হবে আয়রন 2+, অর্থাৎ Fe2+ হবে আয়রনের জারণ সংখ্যা। অর্থাৎ হেক্সাসায়ানোফেরেট 2 আয়নের কেন্দ্রীয় মৌল হলো Fe2+। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে হেক্সাসায়ানোফেরেট 2 আয়নের কেন্দ্রীয় মৌল Fe2+, এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s 0 এবং 3d6, এবং এর কিন্তু 4p আছে, 4pটা ও ইলেকট্রন 0, 4p 0। তাহলে আমরা দেখলাম যে 3d6 4s 0 এবং 4p 0, অর্থাৎ পিতে মোট ইলেকট্রন 0। আমরা যদি এখন আবার ইলেকট্রন বিন্যাস করি এবং এটাকে এটুকুকে আর্গন ধরে ইলেকট্রন বিন্যাস করি, এটুকুকে আর্গন ধরলাম, আর্গন ধরে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। প্রথমে 3dর অবস্থানটা দিলাম, 3d5, তারপরে 4s, তারপরে 4p। তাহলে এটা 3d 4s 4p, 3d অরবিটালকে 5 ভাগে ভাগ করা হয় এবং 4p অরবিটালকে 3 ভাগে আমরা করে ফেললাম। যেহেতু ডিতে আছে আমার কয়টা ইলেকট্রন, ডিতে এখানে আছে হলো আমার 3 জোড়া 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ আমরা প্রথমে একটি একটি করে ইলেকট্রনটা দিয়ে দিলাম, একটি একটি করে দেওয়ার পরে আমার আর একটা যে ইলেকট্রন, অর্থাৎ 3d সেখানে আছে আমার 6টা ইলেকট্রন। শিক্ষার্থী বন্ধুরা, আমার এখন 4sেও কোনো ইলেকট্রন নাই, 4pতেও কোনো ইলেকট্রন নাই। যখন লিগ্যান্ড, অর্থাৎ সায়ানাইড লিগ্যান্ড এর সাথে বন্ধনের জন্য চলে আসছে, তখন কি ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে আমার এখানে যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালকে আমি আবারও ডি অরবিটালের অযুগ্ম ইলেকট্রনগুলো সবাই এইভাবে বলা হয় যে যখন সায়ানাইড লিগ্যান্ড এখানে আসছে, তখন ডি অরবিটালের যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে, অর্থাৎ একটা অযুগ্ম, এরা সবাই যুগ্ম হয়ে যায়, অর্থাৎ একা একা আছে, যদি সায়ানাইডের ভয়ে এরা সব একত্রিত হয়ে যায়, অর্থাৎ এইভাবে হয়, তখন এখানে যুগ্ম হয়ে যায়, এখানেও যুগ্ম হয়ে যায়, অর্থাৎ এখানে দুটো ফাঁকা ঘর বা ফাঁকা অরবিটাল পড়ে, এখানে 4s, এটা হলো 4p। এখন বলা হচ্ছে যে এখানে 6টা সায়ানাইড আছে, 6টা লিগ্যান্ড, 6টা সায়ানাইড, সেই সায়ানাইড লিগ্যান্ডগুলো সে আস্তে আস্তে এখানে এক জোড়া দান করে, 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 এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে সায়ানাইড কিন্তু এখানে 6টা সায়ানাইড, অর্থাৎ এখানে এক জোড়া করে দান করে 6টা সায়ানাইড। তাহলে এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড মাইনাস, এখানে একটা সায়ানাইড মাইনাস, এখানে একটা সায়ানাইড মাইনাস, এখানে একটা সায়ানাইড মাইনাস, এখানে একটা সায়ানাইড মাইনাস। এইভাবে 6টা সায়ানাইড সে মূলত মুক্তজোড় ইলেকট্রন, 6 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এইভাবে 6টা মুক্তজোড় ইলেকট্রন দান করে। তাহলে দেখা যাচ্ছে যে 3ডিতে দেশে 2 জোড়া, এসে দেশে 1 জোড়া, পিতে দেশে 3 জোড়া। যেহেতু ডিতে 2 জোড়া দিছে, অর্থাৎ D2, এসে 1 জোড়া দিছে তাই S, আর পিতে দেশে 3 জোড়া, অর্থাৎ D2sp3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর সংকরীকরণ বলতে পারি, সংকরীকরণ হিসেবে আমরা বলতে পারি এটি হলো D2sp3 সংকরীকরণ। এবং
যেহেতু যখন সায়ানাইড লিগ্যান্ড এখানে আসছিল, সায়ানাইড লিগ্যান্ড এখানে ছিল, অর্থাৎ এর তিনটা যে 6টা ইলেকট্রন থাকায় এটি প্রত্যেকটা ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় ছিল, অর্থাৎ এটি হলো ডায়াচম্বকীয়। যেহেতু কোনো অযুগ্ম ইলেকট্রন ছিল না, সেহেতু এটি ডায়াচম্বকীয়, চৌম্বকীয়। আমরা এর গঠনটা দেখি, আমরা এর গঠনটার মাধ্যমে আরও ক্লিয়ার হতে পারবো। যেহেতু কেন্দ্রীয় ধাতব মৌল আমার ছিল আয়রন 2+, এবং সায়ানাইড মূলত 6টা, চারদিক থেকে 4টা সায়ানাইড লিগ্যান্ড, এবং তার উপর নিচ থেকে আর এক জোড়া করে সায়ানাইড লিগ্যান্ড সে দান করছে, Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস। মূলত এইভাবে সে এখানে 6টা সায়ানাইড লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব মৌল আয়রনকে এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি এটার আকৃতি কেমন, এবং এটার আকৃতি সাধারণত দেখা যাচ্ছে, এর আকৃতি সাধারণত অষ্টতলকীয়, অর্থাৎ এটা চতুস্তলকীয়, আরও 2টা করে তল এখানে, অর্থাৎ এখানে 4টা, ওখানে 4টা, মোট 8টা তল এখানে হচ্ছে, অর্থাৎ এটি আকৃতি হলো অষ্টতলকীয়। আকৃতি হলো অষ্টতলকীয়, আকৃতি হলো অষ্টতলকীয়, অষ্টতলকীয় অক্টাহেড্রাল আকৃতি। তাহলে আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাসায়ানোফেরেট 2 আয়নের ইলেকট্রন কেন্দ্রীয় ধাতব মৌলিক জারণ সংখ্যা কিভাবে বের করতে হবে, কিভাবে কেন্দ্রীয় ধাতব মৌলের জারণ সংখ্যা বের করতে হবে সেটা আমরা বের করলাম। তারপরে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে সেটা দেখলাম, কিভাবে সায়ানাইড লিগ্যান্ড কিভাবে মুক্তজোড় ইলেকট্রন দান করবে, এবং এর সংকরীকরণ সাধারণত কি হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এর সংকরীকরণটা বুঝলাম, এর সংকরীকরণ কি হবে, D2sp3 সংকরীকরণ, এবং এর আকৃতি হলো অষ্টতলকীয়, আকৃতি অষ্টতলকীয় সেটা আমরা বুঝলাম, অষ্টতলকীয় আকৃতি, এবং এটি যে ডায়াচম্বকীয় পদার্থ সেটা আমরা বুঝলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই টপিকসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আরও পরবর্তী যেগুলো আসবে সেগুলো কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের আরেকটা দেখি, আমরা আরেকটা মৌল একটু দেখি, যেমন ApCN*6, এখানে হলো 3-, অর্থাৎ হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন। একইভাবে আমরা যদি এখানে আয়রন 3+, আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস করি, আয়রন 3+ ইলেকট্রন বিন্যাসে দেখব এখানে আছে আর্গন, অর্থাৎ 18টি, অর্থাৎ তারপরে আছে 3D, আমাদের তারপরে আছে 3D, ডিতে আছে আমার 5টা, এবং 4H0 এবং 4P0। একইভাবে যখন লিগ্যান্ড অর্থাৎ সায়ানাইড যখন এর সাথে আমরা একটু ডি ব্লকের ক্ষেত্রে একটু বক্স পদ্ধতি দেখি, আর্গনের ক্ষেত্রে আর্গন এখানে আছে, আর্গন এখানে 3D, ডি অরবিটাল যেহেতু 5 ভাগে ভাগ করা হচ্ছে, এস অরবিটাল একটি, এবং পি অরবিটাল এখানে আমার মূলত পি অরবিটাল 3টা। আমরা একটু দেখি, ডি অরবিটাল 5 ভাগে ভাগ করা হচ্ছে, পি অরবিটাল 3 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর 4sএও ইলেকট্রন নাই, 3D 4sএও ইলেকট্রন নাই, 4Pতেও ইলেকট্রন নাই। যখন সায়ানাইডের সাথে যুক্ত হচ্ছে লিগ্যান্ড সমূহ, তখন কি ঘটনা ঘটছে, আমরা একটু দেখি। সাধারণত যখন সায়ানাইডের পাশাপাশি আসছে তখন লিগ্যান্ডগুলো প্রত্যেকে যুগ্ম অবস্থায় হচ্ছে, যেহেতু একটা বেশি আছে অর্থাৎ যুগ্ম হতে পারছে না, সে অযুগ্ম অবস্থায় থেকে যাচ্ছে। তাহলে এখানে একটা এইভাবে, এখানে এইভাবে একটা অযুগ্ম অবস্থায় থেকে যাচ্ছে। এখন সায়ানাইড কি করছে, সায়ানাইড কেন্দ্রীয় ধাতব মৌলকে অর্থাৎ আয়রনকে এইভাবে মুক্তজোড় ইলেকট্রন দান করছে, এখানে একটা, এখানে একটা, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে 6টা সায়ানাইড যৌগ সে মুক্তজোড় ইলেকট্রন দান করছে, অর্থাৎ Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস, Cn মাইনাস, এখানে এক জোড়া, Cn মাইনাস, Cn মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে এখানে ডিতে দিছে 2টা, এসে একটা, আর পিতে 3টা। তাহলে আমরা যদি এর সংকরীকরণ বলি, তাহলে কোন সংকরীকরণ হবে, হাইব্রিডাইজেশন হলো D2sp3, এর সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন হলো D2sp3। এগুলা
এখন আমরা যদি এটাকে গঠন আঁকাই, এবং এটা হলো প্যারাচৌম্বকীয় ম্যাগনেটিক চৌম্বক, কারণ যেহেতু একটা অযুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ প্যারাচৌম্বকীয় বা প্যারাম্যাগনেটিক মৌল, প্যারাচৌম্বকীয়। যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে এই জন্য আমরা যদি এর গঠনটা একটু চিন্তা করি, জাস্ট এটি সেম ওয়েতে হবে, এটি অষ্টতলকীয় হবে, অক্টাহেড্রাল কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় আয়রনকে 6 দিক থেকে 6টা সায়ানাইড এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন দিচ্ছে, সিএন মাইনাস, সিএন মাইনাস, সিএন মাইনাস, সিএন মাইনাস, সিএন মাইনাস, সিএন মাইনাস, অর্থাৎ 6 দিক থেকে 6 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করছে সিএন মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এর আকৃতিটা ব্যাখ্যা করতে পারি, এটা হলো অষ্টতলকীয়। আমার বিশ্বাস তোমরা এটা কমপ্লিটলি বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।